everyone. Thank you guys in the team for inviting me for the session. আজকে আমার portion of topic হচ্ছে business scaling and how you can scale businesses and business scaling কিভাবে করা যায়, কেন করতে হয় বা কেন করে, এটা নিয়ে একটু কথা বলবো। I would try to give everyone আমাদের দেশীয় কিছু context based on my experience and learning. So let's start. এর মধ্যে অনেকেই whom thanks for attending. এটা জন্য কি কোনো এগুলোকে কম্পেনসেট করা হচ্ছে যে আসলে খুব কঠিন, এখানে এমসি যে আছে সে বললো যে অ্যাটেন্ডেন্স কাটা হবে, কঠিন। Anyways, so মাঝে মধ্যে ফ্রি নলেজ আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু কনজিউম ফ্রি নলেজ। কারণ হচ্ছে ইউজুয়ালি দেখা যায় যে সেশনে যখন আমরা টাকা দিয়ে আসি বা সাইন আপ করে আসি তখন সবাই ইন্টারেস্টেড থাকে, কারণ হচ্ছে দে ওয়ান্ট টু লার্ন। আর এখানে হচ্ছে যে লার্নিং ইজ বিং ফোর্সড অন সামওয়ান, সো এটার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আই ট্রাই টু মেক ইট ইজি। চেষ্টা করবো সবার জন্য যেন ইজি হয়। লাস্ট একদিন ঘুমায় আসছে, দুজন ঘুমায় আসছে, ভালো। ইটস ওকে, ইটস ওকে। কানে গেলে হলো, কানে গেলে হলো। সো ইটস ওকে। সামনে দিকেও ঘুমাইছে, পিছনের জন্য আমি শুধু বলতেছি তা না। So what we can do is I can see that 50-50 বসে আছে। So যাই we'll do something যে আমি একটু ইন্টারেক্টিভ করতে চাই বা I want audience participation, যে টাইমও বেশি না, তাড়াতাড়ি শেষ করতে চাই। But let's break it into a team. So এই সাইডে যারা আছে আর এই সাইডে যারা আছে টিম, আমার জন্য এটা তাহলে লেফট সাইড হবে আর রাইট সাইড অথবা A and B, টিম A, টিম B। টিম B তে একটু কম আছে। Let's not consider the front rows here, others are considerable, but team B তে একটু কম, টিম A তে একটু বেশি। Anyways, যাই যখন আমি একটা কোয়েশ্চেন করবো, you just keep a tab আর কি, যে কোন টিম অ্যান্সার করতে পারলো একটা পারলো। তো আর এটা হলে লাস্টে কি কিছু তো আর নাই, তাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হবে এতক্ষণ থাকার জন্য। ওকে, সো বিজনেস স্কেলিং। এখানের মধ্যে আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছি যে সবার ব্যাকগ্রাউন্ড কি মিক্সড ব্যাকগ্রাউন্ড। সো মিক্সড ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে সবার হচ্ছে যে বিজনেসের ব্যাপারে জানে এবং বিজনেস হয়তো কোনো একটা সময় করতে চায় বা করতে চায় না, দে ডিসাইড অন দিস, এটাই তো। সো অলরেডি ডিসাইডেড করা যে বিজনেস করবো না। ভেরি গুড, ওয়ান ক্লিয়ার পার্সন সে জানে যে করবে না, বাকিরা যে জানে করবে না, কেন জানে যে সে করবে না, বাকিরা আনডিসাইডেড স্টিল। ওয়ে দ্য মাইন্ড কেন তাড়াতাড়ি বলতে হবে, সময় নেই। আচ্ছা, বিজনেস, হ্যাঁ, যে ইনোভেটিভ না রেখে বিজনেস, বাট আসলে কি বিজনেস ইনোভেশনের কিছু কিছু ইনোভেশন থাকতে হবে, রাইট। কিন্তু ধরেন যে একটা চায়ের দোকান খুলে বসছে, তো তার ওখানে আসলে ইনোভেশন অনেক বড় হয়তো আনতে পারবে, বাট সে তো শুরু করছে, সেও তো মানে সে তো চিন্তা করতেছে যে আমি মানে দুনিয়া উল্টায় ফেলবো তার ইয়ের পরে। আমি জাস্ট নট আন্ডারমাইনিং চায়ের দোকানদার বা সামওয়ান, বাট আমি এটা বুঝাতে চাচ্ছি যে ধরেন আমি বাদাম বিক্রি করতে যাচ্ছি, আমি একটা টুকরিতে বাদাম দিলাম, আমি বাদাম সেল করবো। তো এখানে আসলে তখন তো তার ইনোভেশন দরকার নেই, বাট সে কিন্তু বিজনেস করতেছে। আমি জিনিস কিনতেছি আর জিনিস বিক্রি করতেছি, সে তো বিজনেস করতেছে না। সো উনি যেরকম ক্লিয়ার যে বিজনেস করতে চায় না ইনোভেশনের অভাবে। সো দ্যাট ইজ, এটা ইট শুড নট বি আ ব্যারিয়ার যে বিজনেস আমি করতে চাইলে আমি ইনোভেটিভ না দেখে।
everyone is innovating in some form or the other. আমরা সবাই মেবি আমরা এটা জানি না, বাট আমরা হয়তো বুঝি না, বাট আমরা সবাই ইনোভেটিভ সাম ফর্ম অর দি আদার। সো আচ্ছা, বিজনেসের এখন আমরা যদি বলি বিজনেস, হোয়াট ইজ স্কেলিং? স্কেলিংটা কারো আইডিয়া আছে? স্কেলিং এবার জায়গা ক্যাপারটা হচ্ছে জায়গা চলে গেছে। সো আচ্ছা বলো, এই সাইডটা একটু বলো স্কেলিং। আজকে যে এই টপিকের উপর কথাবার্তা হবে, এটা কি কেউ আমরা জানতাম? হ্যাঁ, তাহলে আরো ভালো। সো স্কেলিং কি? স্কেলিং, হোয়াট ইজ স্কেলিং? মেজারমেন্ট, কাইন্ড অফ লেভেলিং। হ্যাঁ, স্কেল মানে হচ্ছে কি যে আমি এটাকে কোনো কিছু একটা মেজার করতে পারবো, বা কোনো একটা আমি এটাকে আই ক্যান কোয়ান্টিফাই। তো এটাকে বলে স্কেলিং। ইন এনি ফর্ম স্কেলিং মানে হচ্ছে আই ক্যান কোয়ান্টিফাই, অথবা আমি এটাকে মেজার করতে পারবো। বাট বিজনেসের কনটেক্সটে বিজনেস স্কেলিং হচ্ছে আমি বিজনেসকে কিভাবে বড় করতে পারবো। সো বিজনেস কে আমরা কিভাবে এগিয়ে নিতে পারবো, এটাকে বলে স্কেলিং। যে আমি যে জিনিসটা এখন বসে করতেছি, এইটা আমি আবার আরো ইজিলি কিভাবে করবো, আরো তাড়াতাড়ি কিভাবে করবো, আর আরো এফিশিয়েন্টলি কিভাবে করবো, এটা হচ্ছে বিজনেস স্কেলিং। সো আমার নাম হচ্ছে ইমতিয়াজ সামাদ নাবিল, একটু কঠিন নাম, তার নাম নাবিল। আমি এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছি 2012 সালে। আমি 08 ব্যাচে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের। আর তারপরে আমার বেশ কিছুদিন আমি চাকরি করেছি। চাকরি করার পরে চিন্তা করলাম সুখে থাকলে ভুলে গেলাম, তো একটু বিজনেস করে দেখি, অনেক দিনের ইচ্ছা ছিল, এখন আমি বিজনেস করার চেষ্টা করছি এখনো। আর হচ্ছে এর মধ্যে আমি আবার ইউনিভার্সিটিতে ফেরত এসেছি এক্সিকিউটিভ এমবিএ করার জন্য। এটা অবশ্য আমার বেটার হাফের কারণে, এটা ইন্টারেস্টিং লজিক দিয়ে সে আমাকে এটাকে বাইন্ড করিয়েছে। সো লজিকটা হচ্ছে আমার যখন সেকেন্ড বেবি হলো, মেয়ে, তো সে আমাকে, মেয়ে না মানে আমার ওয়াইফ আমাকে যখন মেয়ে হলো তখন বললো যে বাবাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। সে প্যারালালি সে জব করে, সে প্যারালালি আমার বাচ্চাদের টেক কেয়ার করে, আবার সে প্যাশনেটলি সে ঘরতালি করে, ম্যাচ মেকিং করে প্যাশনেটলি। সো নট আউট অফ মানি, এখনো টাকা পয়সা বানাচ্ছে না, গিফট পায়, বিয়ের দাওয়াত পায়, আমিও যাই, কিন্তু টাকা পয়সা বানাচ্ছে না। বাট সে এই পয়েন্টে সে এতদূর চিন্তা করছে, হয়তো আমার বাচ্চার বিয়ে হবে 20-25 বছর পরে। সো এটা চিন্তা করে সে বলছে তোমার মাস্টার্স ডিগ্রি করতে। অথবা আমি বলছি আমার বিজনেসের মধ্যে আমাকে মাস্টার্স ডিগ্রি কাকে সেল করবো, আমি আমার কাস্টমারকে সেল করবো। সো ওইভাবে আমি আবার পুরো ইউনিভার্সিটিতে ব্যাক করে আবার এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ শেষ করেছি। সো আমার একটা খুব রিয়েলাইজেশন, নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছে, যে রিসেন্ট একটা রিয়েলাইজেশন, এটা আমি লিখেছি লাল রঙে, দেখা যাচ্ছে না তাই না? এটা দেখা যাচ্ছে, ওইটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো সবার, সো অল অফ দ্য নলেজ, আমাদের পৃথিবীতে যত নলেজ আছে, এটা ইজ অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট, ইজ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট উই ক্যান গ্যাদার। এই আমি আজকে যা বলবো মোস্ট অফ ইট না, অল অফ ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। আমি কোনো কিছু ইনভেন্ট করে এখানে আসি নাই, আমি কোনো কিছু নতুন আবিষ্কার করে এখানে আসি নাই। ইজ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইউ ক্যান টেক দ্যাট নলেজ। আপনারা আমার আজকে এই টপিকের উপরে যদি তিনটা কিবোর্ডে চাপ দেন, এই নলেজ আপনাদের কাছে এমনি ট্রান্সফার হয়ে যাবে। সো it is the experience that you can gather from anywhere, in any session. So এবার একটু কিছু ইন্টারেক্টিভ যাই। এই দোকানটা কি? এটা কিসের দোকান? নো, ফার্মেসি। ফার্মেসি, রাইট, সিডির দোকান। সো ছোটবেলায় আমি আমার বোনের বাসায় যেতাম, জিগাতলায়, ঢাকায় জিগাতলায়। সো ওখানে বোনের বাসার গলিতে ঢোকার আগে ভিসিডি বাবু নামে একটা দোকান ছিল। সো
ওর কথা আজকে আমার মনে পড়ে আমি এই ছবিটা ভিসিডি বাবুর ছবি আমি পাই নাই, কিন্তু সিডি দোকানের ছবি আমি পাইছি। There's a question, following question, কেন এই ছবিটা আমি ইউজ করেছি? এই লোকটা বসে আছে, আর এখন সিডি আসলে এখন কতগুলি বিক্রি হয়, বা সিডি দোকান আগে যেভাবে চলতো, আপনারা সবাই সিডি রেন্ট করছেন, কোনো সময় সিডি কিনছেন, রেন্ট করছেন? ইয়েস, মানে আপনার অতটুকু বয়স হয়েছে আপনাদের, থ্যাংক গড। মানে আমি ভাবছিলাম যে আমার সময় মানে আমারও অনেক বয়স হয়ে গেছে, সো আপনাদের অল্প স্বল্প বয়স হয়েছে, সো স্টিল আপনারা এটার কনটেক্সটটা বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমার বাচ্চা আছে এখানে, ও চিনে, ও সিডি চিনে না, কিন্তু নেটফ্লিক্স চিনছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স হিয়ার? উপরে লেখা আছে হোয়াট মেক্স দ্য ডিফারেন্স। কি ডিফারেন্সটা কি? এই সাইড থেকে কেউ? সময়। এদিক থেকে কেউ? ব্লাডের প্রবলেম? আচ্ছা, সরি। হ্যাঁ, একটা, হ্যাঁ, সো অন ডিমান্ড, সো দুইজনকে ইকুয়াল পয়েন্ট, দুই টিমকে ইকুয়াল পয়েন্ট যেহেতু। সো ভিসিডি বাবু আসলে নেটফ্লিক্সে কিন্তু ভিসিডি বাবুই ছিল। নেটফ্লিক্সের হিস্ট্রি কেউ জানি আমরা? পিছনে হাত তুলছে মাথা চুলকানোর জন্য। হ্যাঁ, নেটফ্লিক্সের স্টোরি কেউ জানি? ফাস্ট আমরা তাড়াতাড়ি, কারণ সবাই বাসায় যাবো। হ্যাঁ, নেটফ্লিক্সের স্টোরি আমরা কেউ জানি? সিমিলার টু ভিসিডি বাবু, একদম একই। ভিসিডি বাবুর কাছে আমরা যেতাম, ভিসিডি দিত, টাকা দিতাম, আবার 2-3 দিন পরে ভিসিডি ফেরত দিয়ে বলতাম যে এটা চলে নাই, আরেকটা দেন। আসলে এটাই করতাম মোস্ট কেসেস আর কি, মানে এটাই ভালো, টাকা দিতাম, একটা ভিসিডি রেন্ট আনতাম বা ক্যাসেট প্লেয়ার রেন্ট এনে দেখতাম মুভি। নেটফ্লিক্স ইউজ টু ডু দ্য সেম ইন দ্য 90s। দে ইউজ টু রেন্ট আউট মুভিজ। তারা কেউ যদি মুভি দেখতে চায় পোস্টালে রেন্ট করে পাঠিয়ে দিত, তারা সিডি। ওই কোম্পানিটা কিন্তু ওখান থেকে গ্রো করেছে। নাও নেটফ্লিক্স সবার ফোনে আছে, হাতের মুঠোয়, সবার মুঠোয়। $429 বিলিয়ন কোম্পানি এখন আজকের ভ্যালুয়েশন। তো লেটস সে 429 বিলিয়ন হবে না, $1 বিলিয়ন কোম্পানি। হাউ মানে কিভাবে পারলো তারা? নেক্সট ওয়ান, এটা জোরে অসুবিধা, এখানে কোনো there is no wrong and right answer। কি? হোটেল রুম, এটা একটা হোটেল রুম, রাইট। ওয়ো এন্ড এয়ারবিএনবি, ওয়ের ব্যাপারে জানি আমরা কেউ? একটু জোর বলতো, আমি এখানে একটু কানে বলতে বলি। রাইট, অ্যাবসলিউটলি। রিতেশ আগরওয়াল, ইন্ডিয়ান ফাউন্ডার। আপনারা হয়তো মনে করতে পারেন যে ইউএসএ এক্সাম্পল দিচ্ছি, সাবকন্টিনেন্ট। আমাদের ইন্ডিয়ান ফাউন্ডার রিতেশ আগরওয়ালের কোম্পানি হচ্ছে ওয়ো। অন ইয়োর ওন। সে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, তার দেখলো যে হোটেলের লিস্টিং নেই, সে হোটেল খুঁজে পাচ্ছিল না, বা সুটেবল হোটেল খুঁজে পাচ্ছিল না। তখন সে চিন্তা করলো যে আমি হোটেল লিস্টিং বানাই, যেখানে আমার নিজস্ব কোনো প্রপার্টি থাকবে না, বাট আমার মাধ্যমে লোকজন হোটেল বুক করতে পারবে, রুম বুক করতে পারবে। সিমিলার কনসেপ্ট টু এয়ারবিএনবি, সেম কনসেপ্ট। নিজের কোনো প্রপার্টি নেই, হয়তো হাতে কোনো একটা প্রপার্টি এখন আছে, বাট এয়ারবিএনবি নিজের কোনো প্রপার্টি নেই, সে ইজ জাস্ট আ প্ল্যাটফর্ম। সো ওর ভ্যালুয়েশন কত এখন? $2.5 বিলিয়ন মতন ভ্যালুয়েশন কমে গেছে রিসেন্টলি। আর এয়ারবিএনবির ভ্যালুয়েশন $91 বিলিয়ন। আমাদের এই হোটেল কাদের হোটেলের ভ্যালুয়েশন আমরা কেউ জানি না, নোবডি ইজ বদার্ড ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এটা কি? না, মোবাইলের, হ্যাঁ মোবাইল। তো হ্যাঁ, অনেক আগে মোবাইল কি করতেছে এখানে? মেসেজিং। এবার আচ্ছা, আমি নেক্সট এটা দিব না। মেসেজিং এর
রিপ্লেসমেন্ট হিসেবে কি আসছে? হোয়াটসঅ্যাপ। ইয়েস, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কাহিনী কে কে জানে? হাউ হোয়াটসঅ্যাপ ওয়াজ বর্ন? I don't know. হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কত টাকা বিক্রি হয়েছে? হোয়াটসঅ্যাপ ইজ নাও ওন বাই মেটা। কত টাকা, কত ডলারে বিক্রি হয়েছিল? হ্যাঁ, গেস, টেক আ গেস। হ্যাঁ, 7 বিলিয়ন। 7 বিলিয়নের কিছুটা ডাবল, 19 বিলিয়ন, 19 বিলিয়ন। দুইজন ফাউন্ডার, 2 ফাউন্ডার্স, 19 বিলিয়ন ডলার তারা এটাতে বিক্রি করেছে। দে গট আ স্টেক ইন মেটা। মানে তখনকার কোম্পানি ফেসবুকে তারা শুধু টাকা পায়নি, মানে ডলার পায়নি, এটা বিক্রি করে তারা ফেসবুকে তখন তাদের ওনারশিপও পেয়েছে, ইকুইটি পেয়েছে 19 বিলিয়ন ডলার। এখন আর এটা ভ্যালুয়েশন এখন আর জানা যাবে না, কারণ যেটা ওন বাই মেটা। সো সিমিলার। সো অল অফ দিস বিজনেসগুলো আসলে 19 বিলিয়ন বা 8 বিলিয়ন ডলার দিচ্ছে কোম্পানি। আমি আজকে এসে বললাম যে আমি আপনাকে 1 বিলিয়ন ডলার দিব, আমি তো 1 বিলিয়ন ডলার কামান করে নিব আপনার থেকে, তারপরে তো আপনাকে দিতে বলবো, তাহলে আমি আপনাকে দিব বা বলবো যে আমি আপনাকে। সো কেন এই বিজনেসগুলোকে এত টাকা দেওয়া হচ্ছে? কেন? একটু জোরে বলতে হবে। মাইকটা এখানে রাখার কিছু না, মাইকটা ওদেরকে দিয়ে দিলেই হয়, ওরা কথা বলবে, অসুবিধা নেই। একটু প্লিজ, কেন এই বিজনেসগুলোকে এত টাকা দেওয়া হয় বা এত টাকা দিয়ে কেনা হচ্ছে বা এই বিজনেসগুলোর এত ভ্যালুয়েশন হচ্ছে কেন? এটা one of the reason, but one of the primary reason, large amount of right, এটা another point, future growth বেশি। এই সবগুলো পয়েন্ট যদি আগে আছে এসে থেকে সব এখানে 3 পয়েন্ট হয়ে গেছে। এখানে মোবাইলে বুঝতেছে আমরা পাওয়াইছে, অসুবিধা নাই। আরে এত ভয় পেলে হবে না, ভয় পেলে বিজনেস করবে কি হবে? শুধু তো একজন বিজনেস করবে, বাকি সবাই তো হাত তুলে নেয়, তারপর সবাই বিজনেস করবে, তাহলে এত ভয় পেলে হবে না বিজনেসে। আর কি রিজন? এখান থেকে একটা রিজন শুনতে চাই না, এটার কাছে কোনো রিজন নেই। আর এই সেট থেকে কেউ আছে রিজন বলতে পারবে কেন এই বিজনেসগুলোকে এত টাকা দেওয়া হয় বা এত ভ্যালু? মার্কেটিং এর জন্য। ইজি? ইয়েস, another reason. So এই সবগুলো রিজনই points towards one thing, scalability. Scalability কি বোঝাচ্ছে? আমি এই বিজনেসটাকে 100 টাইমস বাড়িয়ে নিতে পারবো। আমি যে কোনো একটা বিজনেসকে 100 টাইমস বাড়িয়ে নিতে পারবো। এর জন্য আমি রেডি টু পে 19 বিলিয়ন ফর মেসেঞ্জার অ্যাপ। 19 বিলিয়ন ডলার দিছে ফেসবুক এই অ্যাপটা কিনে নেওয়ার জন্য। কারণ সে কি চিন্তা করছে, 10 বছর আগে চিন্তা করছিল যে ভাই আমি এটার থেকে 19 বিলিয়ন প্লাস বিজনেস বের করে নিয়ে আসতে পারবো। দ্যাট ইজ হোয়াট ইজ বিজনেস স্কেলেবিলিটি। সো আমাদের আইডিয়াগুলো বা আমাদের বিজনেস মডেলগুলো এমন হতে হবে যে বিজনেস মডেলটা ক্যান বি স্কেল। সো নেক্সট আমরা স্কেলেবিলিটির যদি যেতে যাই, যে হোয়াট ইজ স্কেলেবিলিটি? এনি বিজনেস যেটা হচ্ছে কারেন্ট যে স্কোপে আছে, কারেন্ট যে স্ট্রাকচারে আছে, এখান থেকে সে উইদাউট ইনক্রিজিং কস্ট, সিগনিফিক্যান্ট কস্ট, সে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াতে পারবে অথবা সে রেভিনিউ বাড়াতে পারবে। তো বিজনেস বড় করার ওয়ে কি? বিজনেস বড় করার ওয়ে কি? যারা অলরেডি বিজনেস করতেছে, কোথায় মধুর ব্যবসায়ী, কোথায়
হ্যাঁ বলেন বলেন, বিজনেস বিজনেস বড় বড় হয়ে কি বা বিজনেস বড় হয় কখন, কখন বলেন যে বিজনেস বড় হচ্ছে? যখন আমার চাহিদা অনেক বেশি থাকবে, আমি বেশি ইনভেস্ট করতে পারবো, যখন আমি বেশি আউটলেট দিতে পারবো, প্রচারণা বেশি হয়ে যায়, মানুষের কাছে যত বেশি রিচ করতে পারবো তত বেশি বিজনেস আমার চাহিদা বৃদ্ধি পাবে। আর যখন চাহিদা বৃদ্ধি পাবে তখন হচ্ছে আমার আলটিমেট কি হবে? আলটিমেটলি আমার বিজনেস বড় হবে, প্রফিট বেশি হবে, পাত্তি পাত্তি টাকা। পকেটে আসবে, ইয়েস রেভিনিউ, ইয়েস তাই না? জি রেভিনিউ। সো রেভিনিউ বাড়বে যখন, তখন আমার বিজনেসকে আমি বলতেছি আমি বড় হচ্ছে। এখন রেভিনিউ বাড়ানোর জন্য আমি কি করতে পারি? তাড়াতাড়ি রেভিনিউ বাড়ানোর জন্য কি করতে হয়? প্রচার, প্রচার ইজ মার্কেটিং। হ্যাঁ, বাট ইটস আ কস্ট রাইট। আমি এটাকে মানে ইয়ে বলছি না, বাট ইটস আ কস্ট প্রচার। এনি আদার থিং? হ্যাঁ, বিক্রি। হ্যাঁ বিক্রি, এটাতে রেভিনিউ আসবে। আচ্ছা, আপনার সেলস যদি দিতে হয় তাহলে আপনার কিন্তু লোক লাগবে আরো বেশি। হ্যাঁ, সো কস্ট, আমি মানে স্কেলেবিলিটির চিন্তাটা আমি আপনাদের মধ্যে দিতে চাচ্ছি। স্কেলেবিলিটির থট প্রসেসটা হচ্ছে যে আমি এট দিস মোমেন্ট যে ক্যাপাসিটিতে রান করছি, আমি যদি 100 টাকা কামাই করি, আমি সেম হয়তো এই ক্যাপাসিটি থেকে একটু বাড়বো এক্সপেন্স বা কস্ট, বাট আমি 1000 টাকা আর্ন করব। দ্যাট ইজ হোয়াট ইজ স্কেলেবিলিটি। গিয়ার পড়েছেন সায়েন্সের স্টুডেন্ট কতজন এখানে? সো গিয়ারের ইয়ে পড়েছেন মানে ফিজিক্সের গিয়ারের সম্বন্ধে কেউ পড়েন না? হ্যাঁ, গিয়ারের কনসেপ্টটা জানেন? সাইকেল চালাচ্ছেন কতজন এখানে? সাইকেলের কনসেপ্টটা কি? আমি ছোট পেডেল পা চালাই ছোট, কিন্তু চাকা ঘুরে বড়। দ্যাট ইজ স্কেলেবিলিটি। আমার এফর্ট কম দিচ্ছি কিন্তু আমার চাকা বেশি ঘুরতেছে, এটা স্কেলেবিলিটি। সো বিজনেসের এই থিংকিং যে আমি 10 টাকা খরচ করে কি হবে 1 লাখ টাকা কামাই করব, আর 100 টাকা খরচ করে 1 কোটি টাকা কামাই করব, দ্যাট ইজ স্কেলেবিলিটি। এটাই হচ্ছে বিজনেসের থট। এর জন্য যখন দেখেন পুরো একটা বিজনেস বা কেউ যদি বুঝে যে এই বিজনেসটায় 100 টাকা খরচ করলে 1 কোটি টাকা কামানো করা যাবে, এই বিজনেসটাকে তারা 50 লাখ টাকা কিনে নেয়। That is when your business is scalable. So scalable কি হচ্ছে? দেখেন, গ্রোথ এবং স্কেল দুটো খুব সিমিলার জিনিস। গ্রোথ এবং স্কেল খুবই সিমিলার কথা, যে গ্রো করা, স্কেলিং করা খুবই সিমিলার জিনিস, এক্সেপ্ট গ্রোথে আপনার কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট লাগবে। আপনি গ্রো করবেন কখন? এই যে মধু ভাই যখন তার বিজনেসে যখন সে এখন লেসেন স্টেজে, আমি ধরে নিলাম যে সে এখন স্টার্টিং স্টেজে, সে গ্রো করবে কখন? সে যখন কোম্পানিতে আরো টাকা ঢালবে, আরো প্রোডাক্ট কিনবে, তখন সে গ্রো করবে। বাট সে স্কেল করবে কখন? যখন সে এই যে জিনিসটা কিনতেছে, যে মধুটা র মেটেরিয়াল ধরে নিলাম যে মধু সে সংগ্রহ করতেছে, সেই সংগ্রহের সময় সে আগে সেই মধু ধরেন 1 লিটার মধু কিন্তু 600 টাকায়, এখন সে 1 লিটার মধু 300 টাকায় কিনে ওই মধুটাকে 1200 টাকায় বিক্রি করতেছে। দ্যাট ইজ স্কেলেবিলিটি। কারণ সে বাল্কে কিনতেছে, সে ইনভেস্টমেন্ট বেশি দিয়েছে, একটা পর্যায়ে ইনভেস্টমেন্ট করার পরে সে এখন জানে সে এস্টাবলিশ নেই। ওই যে ঘরের বাজারের কাছে এখন ধরেন লোকজন বাকিতে হয়তো ইয়ে দিচ্ছে, প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, ভাই আমার প্রোডাক্টটা বিক্রি করেন, আপনি আমাকে এরপরে টাকাটা দেন। দ্যাট ইজ স্কেলেবিলিটি। কারণ কিভাবে স্কেল করো? সে তার নিজের টাকা ইউজ করতে হচ্ছে না, তার নিজের টাকা কিন্তু তাকে ইউজ করতে হচ্ছে না, তাকে প্রোডাক্ট দিয়ে যাচ্ছে, সেই প্রোডাক্টটা সেল করতেছে, দেন সে টাকাটা নিজের প্রফিটটা রেখে বাকিটা দিয়ে দিচ্ছে। দ্যাট ইজ স্কেলেবিলিটি। আর বিজনেস কিন্তু স্কেল করে ফেলছে অলরেডি, কারণ তার নিজস্ব রিসোর্স ইউজ করতে হচ্ছে না, অথবা কম রিসোর্স ইউজ করতে হচ্ছে। সো এই ছবিটা দেখে আপনারা বুঝবেন যে এখানে গ্রোয়িং বিজনেস আর স্কেলিং বিজনেসের মধ্যে ডিফারেন্সটা কি? ইনভেস্টমেন্ট,
দেখেন এখানে প্রতিটা স্টেজে আপনার ইনভেস্টমেন্ট লাগতেছে, বাট ওয়ান্স ইউ আর স্কেলিং তখন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন, বাকি তো কি সেম লাইক হোয়াটসঅ্যাপের হয়তো এখন কি বানাচ্ছে, সার্ভার বাড়াচ্ছে, কারণ ইউজার আসতেছে সার্ভার বাড়াচ্ছে, এটাই তার কস্ট। বাট যখন প্রথম ছিল তখন তার ইনভেস্টমেন্ট, তার সার্ভার অনেক অনেক নিতে হয়েছে, রেডি থাকতে হয়েছে যে আমার যখন ইউজার আসবে যেন তারা গ্লিচ না পায়। তো গোয়িং ফরওয়ার্ড তার হয়তো এখন সার্ভারের উপরে খালি কস্ট, বাকি অন্য কস্ট নাই, কারণ তার একটা স্নোবল ইফেক্ট আছে। তার লোকজন জানে যে এখন আমার হোয়াটসঅ্যাপ লাগবে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে ফোন একটা কেনার সাথে সাথে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ গ্রুপে স্টোর করে রাখতে হবে। সো এটা হচ্ছে গ্রোয়িং এবং স্কেলিং এর ডিফারেন্স। বিজনেস বড় হওয়া, বাংলায় যদি বলি বিজনেস বড় হয় একটা গ্রোথ, আবার স্কেলিংও বড় হওয়া বাংলায়, বাট ইংলিশে এটা একটু ডিফারেন্স আছে। দেখেন গ্রোথ ফোকাসেস অন দ্য কোম্পানি, এটা পুরোটা দরকার নেই। স্কেলিং ফোকাসেস অন রেভিনিউ। আমার বিজনেসের সবকিছু সেট, এখন খালি আমি ফ্লাই করব। ইটস জাস্ট লাইক অ্যান এয়ারপ্লেন। যখন প্লেনে উঠছেন কতজন? বা প্লেনে দেখছেন কতজন? প্লেন উড়ে দেখছেন কতজন? মুভিতে অনেকেই দেখেন না, মুভিও দেখতেছেন না ঘুমের কারণে। সো প্লেন কি করে? রানওয়েতে কি করে? একটা পোর্শন পর্যন্ত যেতে থাকে, তারপরে উড়াল দেয়। সো দ্যাট ইজ স্কেলিং। যখন উড়াল দেয় সেটা হচ্ছে স্কেলিং, কারণ সে কিন্তু তার যে পটেনশিয়াল এনার্জি সেটাকে ইউজ করে এখন সে উপরে উঠে গেছে, এখন সে জাস্ট গ্লাইড। ইউজুয়ালি ৩৬,০০০ ফিট বা এই টাইপের ৩০,০০০ ফিটের ওখানে তারা গ্লাইড করে, তখন তার কিন্তু অনেক ফিউল বার্ন হয় না। সো বিজনেসেও এই জিনিসটাই, যে আপনার যখন রেভিনিউ, সিগনিফিক্যান্ট রেভিনিউ আসতেছে, বাট আপনার যে কস্ট ছিল সেই কস্টটা আপনার কন্ট্রোলে, তখন আপনার এটাকে বলা হচ্ছে স্কেলিং। সো এই যে আপনার বিভিন্ন স্টার্টআপ দেখবেন কিছুদিন পর লোকজন ছাঁটাই করে, ওয়াই? হ্যাঁ, লস হচ্ছে, বাট কেন? কারণ হচ্ছে তার ইনভেস্টররা তারা চায় কি? প্রফিট। আমি টাকা ঢেলেছি, আমাকে প্রফিট দাও। সো প্রফিট করার দুইটা ওয়ে আছে, বিক্রি বাড়াও, কস্ট কম। আইদার বিক্রি বাড়াও অথবা কস্ট কম, এটা ছাড়া কোনো ওয়ে নেই। আর আরেকটা ওয়ে আছে বাংলাদেশে, আরেকজনেরটা নিয়ে নাও। বাট আইডিয়াল সিনারিওতে বিক্রি বাড়াও অথবা কস্ট কম। সো যেহেতু ওই বিজনেস বা ওই কনসার্ন বিজনেসটা আপনার অ্যাট দিস মোমেন্ট সিগনিফিক্যান্ট রেভিনিউ জেনারেট করতেছে না, তারা কস্ট কমায় আনতেছে, এর জন্য লোকজনকে ছাঁটাই করে দিচ্ছে বা রিলোকেট করতেছে। সো বিভিন্ন ধরনের কস্ট কমায়। সো গ্রোথের আরেকটা জিনিস হলো, গ্রোথ ইজ লিনিয়ার, স্ট্রেট লাইন। আমি মাল কিনলাম, বিক্রি করলাম, প্রফিট পেলাম। মাল কিনলাম, বিক্রি করলাম, প্রফিট পেলাম। এটা 10 টাকা প্রফিট, সেই কারণ আমার 100 টাকার মাল কিনলে 10 টাকা প্রফিট, 200 টাকার মাল কিনলে 20 টাকা প্রফিট। আমার প্রফিট মার্জিন কিন্তু বাড়তেছে না, বাড়তেছে। বাট স্কেলেবিলিটিতে কি হবে? আমি 10 টাকার মাল কিনে 30 টাকা যদি বিক্রি করতেছি, আমার 20 টাকা প্রফিট। আর 20 টাকার মাল কিনে আমি 50 টাকা বিক্রি করতেছি, তাহলে আমার অ্যাডিশনাল প্রফিট কত? 30 টাকা। 10 টাকার মাল কিনে আমি যদি 30 টাকা বিক্রি করি, আমার 20 টাকা প্রফিট। আর 20 টাকার মাল কিনে আমি যদি 50 টাকা বিক্রি করি, আমার 30 টাকা প্রফিট। সো ওইটাকেই বলতেছি যে স্কেলেবিলিটি। আমার এখন ধরেন এই যে ভাইয়া আপনার নাম কি, পেজের নাম কি, বা বিজনেসের নাম কি? সিজনাল 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 মৌসুমী। হ্যাঁ, কোন মৌসুমে বন্ধ থাকে? মধুর মৌসুমে খোলা থাকে। আর গত বছর যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে আপনার আম বিক্রি করেছিলাম, সাতক্ষীরা বাগান থেকে আম কিনে নিয়ে এসে ওটা হচ্ছে বিক্রি করেছিলাম মৌসুমে।
এইটাই। লিটারাল মিনিং, একদম লিটারাল মিনিং যে আমি মৌসুমী বিজনেস করি, আমি মৌসুমী, আমার বিজনেসের নাম সিজনাল। Yes. স্কেলেবল হবে না কেন বলেন? কারণ আমার স্কেলেবল হবে না, কারণ আমি এখানে ইনভেস্ট করছি না তো। আর আমার প্রোডাক্টগুলো তো একটা আলটিমেট একটা সিজনে পাওয়া যাচ্ছে, পার্মানেন্ট সিজন নাই আমার। না, অ্যাজ এ বিজনেস বলছি আপনাকে, অ্যাজ এ বিজনেস আপনার প্রোডাক্ট নিয়ে কোনো ইয়ে না, সব বিজনেসে সিজনালিটি থাকবে, বাট কেন বলেন স্কেলেবল না আপনার বিজনেস বা আপনার অ্যাট দিস মোমেন্ট আপনার কি মনে হয়? এই যে আমার কাস্টমারদের সাথে আমার একটা গ্যাপ হয়ে যাচ্ছে অনেকদিন। আমার কেন আপনার বিজনেস, আপনার নাম্বার ওয়ান, আপনার বিজনেসের যে প্রবলেমটা আপনি নিজে আইডেন্টিফাই করছেন সেটা হচ্ছে সিজনাল, সিনোনিমাস টু ইওর কোম্পানি নেম, সিজনাল। সো এটাতে কোনো প্রবলেম নেই। দেখেন আপনার বিজনেসটা স্কেলেবল কখন হবে? যখন আপনার থেকে আপনার এই যে কাস্টমার, যে কাস্টমারটা মধু কিনছে, সে সারা বছর আপনার থেকে কিছু না কিছু কিনে, বা আপনার কোম্পানি কিছু না কিছু সারা বছর বিক্রি করছে, তখন আপনার বিজনেসটা স্কেলেবল হবে। বাট আপনি যদি এই সিজনে বিক্রি করলাম, আবার পরের সিজনে মানে এক দুই মাস পর বন্ধ থাকলো, আপনি কিন্তু স্কেলেবল না। কিন্তু আপনার তো কস্ট ইনকাম হচ্ছে, হয়তো আপনি কাউকে এখন টাকা দিয়ে আপনার বিজনেসে রাখেন না, বিজনেস দেখার জন্য আপনি নিজে দেখতেছেন, তো দেয়ার ইজ এ কস্ট, আপনার নিজের একটা কস্ট আছে। সো এই বিজনেসটা স্কেলেবল কখন হবে বলেন তো? যখন কন্টিনিউয়াসলি থাকবে। হ্যাঁ, সো ইউ নিড টু ইনক্রিজ আইদার ইওর প্রোডাক্ট লাইন, অথবা মধু যদি সারা বছর বিক্রি করতে পারে। আমি জাস্ট এন আইডিয়া যে আপনি ধরেন একটা ব্যাচ অফ মধু রাখেন যেটা সারা বছর বিক্রি করা যায়। আমি জানি না মধুর ব্যাপারে, বাট মধু নষ্ট হয় না, সারা বছর সবসময় হ্যাঁ, ভালো so সময়। তাহলে কিন্তু আপনার বিজনেস স্কেলেবল। সিমিলারলি এখানে অন্য কোনো বিজনেস আছে সিজনাল বিজনেস ছাড়া, মানে ওই সিজনাল ছাড়া আর কোনো বিজনেস কেউ এখন শুরু করেন নাই? এর পাশাপাশি একটা কাজ করা যেতে পারে, রিসেন্ট প্ল্যান করছি এটা নিয়ে, সেই অর্গানিক যেই সরিষার তেল বা তুলসীর তেল, যেগুলো সূর্যমুখীর তেল, বা হচ্ছে যে মশলাপাতিগুলো যেগুলো, এগুলো যদি সিজনালি রাখা যায় তো দেখা যাচ্ছে আমার একটা রান করবে। হ্যাঁ, রান করবে। সো আমি যে জিনিসটা বুঝতে চাই, আপনি যখন মধু ধরেন এই সিজনে শীতকালে আপনি মধু বিক্রি করে ফেলছেন, আপনার কাছে যে টাকাটা চলে আসছে সেই টাকাটা দিয়ে আপনি সূর্যমুখী তেল কিনলেন, সূর্যমুখী তেল আবার সেল করলেন, নেক্সট সিজনে আবার যে তেল সেলের থেকে যে টাকাটা আসলো সেটা দিয়ে আবার আপনি মধু কিনলেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের স্কেলিং। কারণ আপনি সেম রিসোর্স, সেই সেম 100 টাকা দিয়ে আপনি মধু কিনলেন, মধু বিক্রি করলেন, আবার সেই 100 টাকা দিয়ে আপনি আবার সূর্যমুখী তেল কিনে বিক্রি করলেন, আপনার কিন্তু সেই 100 টাকা ইউজ করতেছেন। সো দ্যাট বিকামস এ স্কেলেবল বিজনেস। আপনার এই বিজনেসের জন্য আপনার দরকার প্রোডাক্ট লাইন ইনক্রিজ করা। সো প্রোডাক্ট লাইন ইনক্রিজ করলে আপনার কিন্তু স্কেলেবল হয়ে যাবে। সো গ্রোথ আসলে আমরা কোম্পানি বা বিজনেসের ইনিশিয়াল স্টেজে আমরা চাই গ্রোথ। একটা পর্যায়ের পরে যখন কোম্পানি ম্যাচিউর করে তখন আমরা চাই স্কেলেবিলিটি, যে আমি যেই রিসোর্সই আছে আমার একজন কাজ করে তাকে দিয়ে দুটো কাজই করায় নেওয়া, এটাই স্কেলেবিলিটি। ঘরে কাজের বুয়া আসছে, এই আমার একটু কাপড়টা ধুয়ে দেন, তারপরে হচ্ছে একটু ঘরটা মুছে দেন, 500 টাকায় মাসে দিয়ে, এটাই স্কেলেবিলিটি। সো কিভাবে বিজনেসটা স্কেল করতে পারবে? হাউ? খাবার না দেখি একটু বিজনেস কিভাবে স্কেল করতে পারে। এই যে এখন আমি অলরেডি एग्जांपल দিয়ে দিয়েছি, বিজনেস কিভাবে স্কেল করতে পারে। পারবে বিজনেস স্কেল করতে? বিজনেসটা পারবে? বলেন, বিজনেসটা কি স্কেল করে? আদৌ করে বিজনেসটা স্কেল? ইয়েস অর নো? হ্যাঁ, স্কেলিং মানে কি? গ্রোথ হবে বিজনেস, সেটা তো স্কেল হ্যাঁ, গ্রো করে মানে তো বিজনেস স্কেল করে না, অবশ্যই তো করে। নাহলে এই কনসেপ্টটাই থাকতো না। By market penetration and expansion, one of the method. ওয়ালটন, আমার
ওয়ান অফ দ্য বাংলাদেশের পাইনিয়ার কোম্পানি, আমারও খুব ফেভারিট একটা কোম্পানি। কি করে ওয়ালটন, তার একটা ফ্যাক্টরি আছে, ধরে নিলাম যে তার একটা ফ্যাক্টরি আছে ওয়ালটন। সে ফ্যাক্টরি থেকে সে বছরে 100টা ফ্রিজ বানায়। সে 100টা ফ্রিজ বানানোর জন্য একটা তার মেশিন আছে। কয়টা ফ্রিজ বানায়? 100টা। আর কয়টা মেশিন আছে তার ফ্রিজ বানানোর জন্য? একটা। হাউ ক্যান ওয়ালটন স্কেল? ওয়ালটন কিভাবে স্কেল করবে এই বিজনেসটাকে? হ্যাঁ, আর কোন দিক থেকে? মেশিন বানানোর ফলে তাহলে তো স্কেল হলো না, গ্রোথ হলো। ইনভেস্টমেন্ট স্কেলিং এর মেইন কনসেপ্টটাই হচ্ছে আমি সিগনিফিকেন্ট রেভিনিউ বাড়ায় ফেলবো, বাট কস্ট আমি কম রাখবো। হ্যাঁ, কোন দিক থেকে? আর একটা মেশিনের কথা কে বললো? হ্যাঁ, একটা মেশিন দিয়ে আরো বেশি হচ্ছে ফিস। এক্স্যাক্টলি এটাই। আমার ওই একটা মেশিনের 100টা ফ্রিজ বানাচ্ছিলাম, তো মেশিন তো আর বলবে না ভাই আমার মাফ করে দেয়, আমি 100টা বানাতে আর পারতেছি না। লাভ ওর ক্যাপাসিটি লেসে 1000 মেশিন, 1000 ফ্রিজ বানানোর ক্যাপাসিটি ওই মেশিনটা, কিন্তু ওটা আমি ইউজ করতেছি 100টার জন্য, বাকি 900 ক্যাপাসিটি তো আমার পড়েই আছে। সো ওইটা যখন সে করতেছে, দ্যাট ইজ হাউ দে আর স্কেলিং। সো ওয়ান অফ দ্য মেথড হচ্ছে আমি ফ্রিজগুলো বানাবো, আমি ওই ফ্রিজ বানানোর পরে এখন আমার দেশে তো 100টা ফ্রিজই চলতেছে, তাহলে ওয়ালটনের ক্ষেত্রে কি করবে? ওই 100 ফ্রিজ তো বেশি লাগতেছে, এর পরে যে বানাচ্ছে বাকি আরো যে 100টা বানালো, তখন সেটা কি করবে? হ্যাঁ, রাইট, এক্সপোর্ট। সো মার্কেট পেনিট্রেশন এন্ড এক্সপেনশনের মধ্যে কি সে এক্সপোর্ট করার মানে নতুন একটা জায়গায় হচ্ছে এক্সপ্যান্ড করতেছে। আরেকটা জিনিস কি, ওয়ালটন এখন আসলে ওয়ালটন আমরা এখন কি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে চিন্তা করি ওয়ালটনকে? না, ইটস আ মিডল ক্লাস ব্র্যান্ড ফর নাও। সে চিন্তা করলো যে আমার সেই মেশিনে আমি কিন্তু এখন 4 ডোরের ফ্রিজ বানাতে পারবো, which is a premium segment। একটু যারা এখন নতুন জবে ঢুকতেছে বা জবে ভালো করছে তারা এই ফ্রিজগুলো কিনবে। সো তখন কি হচ্ছে, মার্কেট পেনিট্রেশন, সে নতুন মার্কেটে যাচ্ছে, নতুন একটা সেগমেন্টের কাছে যাচ্ছে। এক্সপ্যান্ড কাস্টমার সেগমেন্ট, সেম। দেখেন ওয়ালটন